আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যেহেতু লাস্ট কিছু দিন ধরেই আমি একটা কমেন্ট করছিলাম যে আসলে ব্যাংকগুলা সেভিংস অ্যাকাউন্টের জন্য ট্রেডিশনাল সেভিংস স্পেসিফিক্যালি বলেছিলাম যে ট্রেডিশনাল সেভিংস অ্যাকাউন্টে ব্যাংক আসলে কিভাবে ইন্টারেস্ট প্রদান করে, ইন্টারেস্ট বা প্রফিট আপনারা যাই বলেন না কেন। তো সেই ব্যাখ্যাটা আসলে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো সেটা দিতে যে এখন যেটা আমার সামনে ইমিডিয়েটলি চলে এসছে, ওই ওই পার্টটুকুতে যাওয়ার আগে ছোটখাটো কিছু ব্রিফিং এর প্রয়োজন আমি অনুভব করছি, যেটা আসলে সকলের জানা দরকার। আদারওয়াইজ দুইটা জিনিসের মধ্যে লিঙ্ক করাটা খুবই ডিফিকাল্ট হবে। সো প্রথম ব্যাপারটা হচ্ছে আসলে একটা ব্যাংক কি কি ধরনের ডিপোজিট অ্যাকাউন্ট করে। সো ওই ডিপোজিট অ্যাকাউন্টের একটা ছোট্ট পার্ট হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, সেখানে আমরা যাব। তার আগে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব অল্প একটু ছোট সময়, অল্প সময়ের মধ্যে, যে একটা ব্যাংকে আসলে কি কি ধরনের কাস্টমার থাকে ডিপোজিট ক্লায়েন্ট হিসেবে, এবং সে কি কি ধরনের অ্যাকাউন্ট সেই কাস্টমারদের জন্য খুলে থাকে, এবং সেটাকে ব্যাংক কিভাবে ক্যাটাগরাইজ করে। সো এটা জানলে আমাদের কাস্টমার হিসেবে সুবিধা হবে কি, আমি যখন একজন ব্যাংকারের সাথে কথা বলবো আমি স্পেসিফিক্যালি তাকে বলতে পারবো যে আমি এই ধরনের জিনিসটা চাই, যেটা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপটা দূর করে দিবে, এবং একজন ব্যাংকারও স্বাচ্ছন্দ্য বোধ করবে আমার সাথে কথা বলার জন্য। সো প্রথমে আসি যে কি কি ধরনের কাস্টমার থাকে একটা ব্যাংকে। সো কাস্টমার টাইপ দিয়ে যদি আমি ক্লাসিফাই করার চেষ্টা করি, আমি জাস্ট এখানে কিছু শিখার তেমন কিছু নেই, জাস্ট একটা ডায়াগ্রাম ইউজ করার চেষ্টা করছি, যেখানে আসলে ভিজুয়ালাইজ করাটা ইজি হবে, দেখাটা ইজি হবে যে কিসের সাথে কি লিঙ্ক করতেছেন। সো প্রথমে আসি কাস্টমার টাইপ ধরে কি কি ধরনের কাস্টমার থাকে। তো বাংলাদেশ ব্যাংক একটা ইউনিফর্ম অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের সার্কুলার সকল ব্যাংকে দিয়েছে। সেখানে তারা বলেছে আপনারা দুই ধরনের ফর্ম বেসিক্যালি ইউজ করবেন। সো তারা কাস্টমারকে ক্যাটাগরাইজ করতেছে দুই ভাবে। প্রথমটা হচ্ছে পার্সোনাল ধরনের কাস্টমার, আরেকটা হচ্ছে তারা বলতেছে যে ইম্পার্সোনাল ধরনের কাস্টমার, রাইট? সো এখন আসলে যে পার্সোনাল বলতে কি বোঝাচ্ছে, আসলে পার্সোনাল ধরনের কাস্টমার যারা আছেন তাদের ধরুন এক ধরনের অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, ইম্পার্সোনালদের জন্য আবার আরেক ধরনের অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। তো পার্সোনালদের জন্য আসলে কি ধরনের অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম থাকে? যেমন ধরেন পার্সোনালদেরকে ব্যাংকগুলো কি বলে থাকে, পার্সোনালদেরকে ব্যাংক বলে রিটেইল। অন্যান্য ব্যাংক যারা বলে বা কাস্টমারের কাছে যেটা আছে, পার্সোনাল একটাই ক্যাটাগরি, সেটা হচ্ছে রিটেল। এখন আসেন ইম্পার্সোনালে, তাহলে কি কি ক্যাটাগরি থাকে? ইম্পার্সোনালে বেসিক্যালি থাকে হচ্ছে এসএমই, একটা থাকে হচ্ছে কর্পোরেট। তো এখন এটা আসলে দরকার নেই। তো এখন আপনারা বলতে পারেন যে আসলে এসএমই বলতে কি বোঝায়। স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আর বর্তমানে যেটা আরেকটা নাম হচ্ছে এসএমএমই, স্মল মিডিয়াম মাইক্রো। সো বাংলাদেশ ব্যাংক নতুন করে এটাকে ডিফাইন করেছেন। আরেকটা হচ্ছে কর্পোরেট ধরনের কাস্টমার। সো তাদেরকে আমরা দুইটাই বলতেছি ইম্পার্সোনাল। ইম্পার্সোনাল মানে সহজে বলতে গেলে আমরা যদি অপোজিট টু রিটেইল বলি, ইম্পার্সোনাল হচ্ছে প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট। তো এখন বলতে পারেন যে তাহলে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের মধ্যে এসএমএমই কোনটা আবার কর্পোরেট কোনটা, সেটা আমরা কিভাবে বুঝবো? তো প্রথমে আসুন এসএমএমই এবং কর্পোরেটের ভাগটা আমরা কি, যার যার যেরকম খুশি, ধরেন আমাদের তো অনেকগুলো ব্যাংক আছে 60+, সো যার যেমন খুশি সেভাবে কি করতে পারি না? আমরা আসলে সেভাবে করতে পারি না। আমাদেরকে বাংলাদেশ ব্যাংকে বলে দেয় যে আসলে কোন কাস্টমারকে আপনি এসএম হিসেবে ট্রিট করবেন, কোন কাস্টমারকে আপনি কর্পোরেট হিসেবে ট্রিট করবেন। তো সেগুলা ডিফাইন করার জন্য বেসিক্যালি থাকে ম্যান পাওয়ার কেমন, ওই প্রতিষ্ঠানটা কি ধরনের ইন্ডাস্ট্রিতে আছে, ওয়েদার এটা কি সার্ভিস ইন্ডাস্ট্রি নাকি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। তারপর তার হচ্ছে ল্যান্ড এন্ড বিল্ডিংস ছাড়া কি পরিমাণ ক্যাপিটাল আছে, অ্যাসেট আছে অ্যাকচুয়ালি। সো ওই জিনিসগুলো মিলায় হচ্ছে এই ডেফিনেশনটা বাংলাদেশ ব্যাংক দিয়ে দিয়েছে, যে তোমার যদি একটা কাস্টমার এই ধরনের ক্যাটাগরি থাকে সে এই ধরনের কাস্টমার হিসেবে ট্রিট করবা, এবং সেটা কিন্তু মাইগ্রেট হতে পারে। মানে একটা এসএমই কাস্টমার যে সারা জীবন এসএমই থাকবে নট নেসেসারিলি, আবার এট দ্য সেম টাইম একটা কর্পোরেট কাস্টমার যে সারা জীবন কর্পোরেট থাকবে সেরকম না। সো তার ক্যাপিটালের কম বেশি, অ্যাসেটের কম বেশি, প্লাস ম্যান পাওয়ার কম বেশি, এবং সার্ভিস সেক্টর মাইগ্রেশনের মাধ্যমে সে কিন্তু সুইচ করতে পারে, রাইট? সো এখন বলতে পারেন যে আসলে ইন্টারেস্টের সাথে এটা সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক আছে। প্রতিটা ব্যাংক চায় কাস্টমাইজ মানে টেইলর্ড ডেলিভারি তার কাস্টমারকে দেওয়ার জন্য। সো বেসিক্যালি রিটেল কাস্টমারকে এক ধরনের ইন্টারেস্ট প্রদান করে তার চাহিদা অনুযায়ী, যেটা এসএমই কাস্টমারের জন্য এক ধরনের ইন্টারেস্ট প্রদান করে, প্লাস হচ্ছে কর্পোরেট কাস্টমারের জন্য আরেক ধরনের ইন্টারেস্ট প্রদান করে থাকে। এটাকে আমরা এসএমই বলি ইজিলি জাস্ট বোঝার জন্য। সো আমরা আশা করি এতটুকু বুঝতে পারতেছি। বেসিক্যালি কাস্টমারের টাইপের উপর বেস করে দুই ধরনের কাস্টমার হয় একটা ব্যাংকে, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে ইম্পার্সোনাল। সো পার্সোনাল যারা আছে তাদেরকে আমরা বলি রিটেইল কাস্টমার্স, আর ইম্পার্সোনাল যারা আছে তাদেরকে আমরা বলি এসএমই কাস্টমার্স অর কর্পোরেট কাস্টমার্স। এই টাইপগুলো আমরা কেন ব্যাখ্যা করছি, কারণ এই টাইপের উপর বেস করে
আমরা আসলে বলতে পারি যে কোন কাস্টমারকে কেমন রেট একটা ব্যাংক দিতে পারে, রাইট? সো এটা ডান। ওকে, নাও আসি। এটা আমি একটার মধ্যে ইউজ করি, একটা স্লাইডের মধ্যে, আপনাদের পুরোটাই থাকবে যেহেতু। জাস্ট এটা একটা ওভারভিউ, এরপরে আসলে আমরা ইন্টারেস্টটাকে রিলেট করতে পারবো। এবং আসলে ব্যাপারটা খুবই ছোট মনে হলো, যেমন সেভিংস এর যে ইন্টারেস্ট গুলো আছে সেই ইন্টারেস্ট গুলো যদি আমরা বলি, এক এক ধরনের সেভিংস এর মধ্যে আসলে অনেক ধরনের টাইপ আছে, সেই টাইপ গুলো আমরা আলোচনা করবো। তো আপনি যে দেখবেন যে আপনি যে সেভিংস অ্যাকাউন্টটা করছেন, আবার আপনার ফ্রেন্ড যে সেভিংস অ্যাকাউন্টটা করছে, আপনারা সেম ব্যালেন্স রাখলেও দেখা যাচ্ছে যে সে একটু বেশি ইন্টারেস্ট পাচ্ছে, আপনি একটু কম পাচ্ছেন, বা আপনি একটু বেশি পাচ্ছে, সে একটু কম পাচ্ছেন, বা আপনি বেশি ফ্রিকোয়েন্টলি পাচ্ছেন, সে একটু কম ফ্রিকোয়েন্টলি পাচ্ছে, বা আপনার মেনটেন্যান্স চার্জ গুলো কম, তার মেনটেন্যান্স চার্জ গুলো বেশি। এগুলো হচ্ছে আসলে টাইপের উপর ডিপেন্ড করে। তো ওই জিনিসগুলো আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করবো, যাতে করে আপনি কখনো আপনার জন্য যেটা বেস্ট সেটাই, সরি, আপনার জন্য যেটা বেস্ট সেটা আপনি চুজ করতে পারেন, এবং আপনাকে যাতে কেউ এখানে ডেভিয়েট করতে না পারে। বেসিক্যালি কেউ না কেউ তো জিতবে, তাই না? একটা কন্ট্রাক্টের মধ্যে আগে সেটা ব্যাংক জিতবে অথবা কাস্টমার জিতবে। সো আপনি যাতে আপনার গ্রাউন্ডটা স্ট্রংলি হোল্ড করতে পারেন, সেটাই আসলে আমার ব্যাখ্যা করাটা হচ্ছে মূল লক্ষ্য। পাশাপাশি আমারও আমার নলেজটাকে একটু যাচাই করে না, মনে রাখা। সো আগে আমরা আলোচনা করেছি কাস্টমার টাইপ অনুযায়ী, এবার আসি অ্যাকাউন্টের নেচার অনুযায়ী, রাইট? সো অ্যাকাউন্টের নেচার অনুযায়ী আমি যদি বিগার সেন্সে বলি, অ্যাকাউন্টকে কিভাবে বলতে পারি? সো কাজা, টিডি, আরডি, স্কিম। সো ইয়েস, বেসিক্যালি ব্যাংকের অ্যাকাউন্ট গুলোকে দুইটা নেচারে ভাগ করা হয়। একটা হচ্ছে কাজা, রাইট? সো কাজাকে আমরা কিভাবে বলতে পারি? লো অর নো কস্ট ডিপোজিট, রাইট? আর টিডিআরডি, এটাকে ব্যাংক বলে কি ইউজুয়ালি হাই কস্ট ডিপোজিট, রাইট? সো একটা ব্যাংক বেসিক্যালি নেচারের উপর বেস করে, নেচার কিরকম হয়, নেচার হচ্ছে ধরেন ট্রানজেকশনের উপর নেচার, আপনি কি পরিমাণ সময়ের জন্য ডিপোজিট রাখতেছেন, বা আপনি কতটা ফ্রিকোয়েন্টলি ট্রানজেক্ট করতেছেন, তার উপর বেস করে ব্যাংক তার ডিপোজিটকে দুইটা ভাগে ভাগ করে। একটা হচ্ছে কাজা, কাজা বলে সে, আর এটাকে সে বলে টিডিআরডি অথবা স্কিম। মানে এটা হচ্ছে মোটামুটি একটা ফিক্সড সময়ের জন্য থাকে। আর কাজারা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, এটা ইলাবোরেশন টাইম বলি, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, এই দুইটাকে কম্বাইন করে কাজা বলা হয়। সো কাজাকে ব্যাংক ট্রিট করে তার লো অর নো কস্ট ডিপোজিট, আর টিডিআর কে ট্রিট করে তার হাই কস্ট ডিপোজিট হিসেবে, রাইট? সো আপনি এখান থেকেই আমি আশা করি বুঝতে পারতেছেন যে আসলে লো কস্ট বলতে সে স্বভাবতই কাজা টাইপ যে অ্যাকাউন্ট গুলো আছে, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, এখানে এসএনডিও পড়ে আসলে, মানে ট্রানজেকশনাল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট গুলোতে ব্যাংক হচ্ছে লো কস্ট প্রোভাইড করে থাকে। লো কস্ট মানে সে লো ইন্টারেস্ট প্রোভাইড করে। সো আপনারা দেখে দেখবেন যে আপনি যদি একটা সেভিংস অ্যাকাউন্ট রাখেন, সেখানে হয়তো আপনি 2%, মানে কারেন্টলি 2.7, 2% ও 1.5% রেট পেয়ে থাকতেছেন। পাশাপাশি আপনি যদি একই টাইম একটা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট করে থাকেন, যেটা টিডি বলতেছি, টার্ম ডিপোজিট, আরডি মানে রিকারিং ডিপোজিট অথবা এটাকে ডিপিএস বলা যেতে পারে, আর হচ্ছে স্কিম ডিপোজিট, স্কিম মানে হচ্ছে মানি ম্যাক্সিমাইজার, ডাবল বেনিফিট, দোজ কাইন্ড অফ ডিপোজিটস, রাইট? সো সেগুলোতে ব্যাংক হচ্ছে হাই কস্ট প্রোভাইড করে। ফর এক্সাম্পল, আপনাকে হাই ইন্টারেস্ট প্রোভাইড করবে, লাইক 9%, 10%, ইভেন সাম ব্যাংক 11%, ডাবল বেনিফিটে 13%, এরকমও এই মুহূর্তে প্রোভাইড করছে, রাইট? সো কারেন্ট অ্যাকাউন্টের দুইটা ভাগ আমি যদি বলি, কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে সরি, একবার লিখি, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, আর একটা আছে এখানে, সেটাকে বলা যায় হচ্ছে এসএনডি অ্যাকাউন্ট, যেটাকে বলে এসএনডি, স্পেশাল নোটিস ডিপোজিট অ্যাকাউন্ট। সো বেসিক্যালি কারেন্ট অ্যাকাউন্ট গুলো হচ্ছে জিরো কস্ট অ্যাকাউন্ট, মানে নো কস্ট ডিপোজিট ব্যাংকের জন্য। তার মানে কারেন্ট অ্যাকাউন্ট গুলোর জন্য ব্যাংক গুলো হচ্ছে কখনোই ইন্টারেস্ট প্রোভাইড করে না বেসিক্যালি। তার থেকে একটু কম কস্ট হচ্ছে এসএনডি, কিছু কিছু ক্ষেত্রে এসএনডি তে ইন্টারেস্ট প্রদান করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এসএনডি তে ইন্টারেস্ট প্রদান করা হয় না। তারপরে এইটা হচ্ছে লো কস্ট অ্যাকাউন্ট, লো কস্ট মানে অল্প কিছু ইন্টারেস্ট প্রদান করে সেভিংস অ্যাকাউন্ট। সো আমরা যদি যখন কোনো ব্যাংকার বা আমাদের যখন কেউ বলবে যে কাজা অ্যাকাউন্ট ওপেন করেন, আমি একটা কাজা অ্যাকাউন্ট করতেছি, সো আমরা বুঝবো যে একটা ট্রানজেকশনাল অ্যাকাউন্ট করতেছি, যেটাতে আমি ফ্রিকোয়েন্টলি ট্রানজেক্ট করবো এবং আমি মিনিমাম একটা ইন্টারেস্ট পেয়ে থাকবো, রাইট? আর এইখানে যদি আমি এটাকে ডিভাইড করে বলি, টার্ম ডিপোজিট,
রিকারিং ডিপোজিট অথবা ডিপিএস যেটাকে বলা হয়, আরেকটা হচ্ছে যে স্কিম ডিপোজিট, রাইট? সো স্কিম ডিপোজিটের এক্সাম্পল দেই, ডাবল বেনিফিট, ওকে। আর এটার যদি এক্সাম্পল আমরা দেই কি হতে পারে, এফডি, আই মিন 30 days এফডি, 3 months এফডি, রাইট? সো আশা করি যে এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন, রাইট? সো বেসিক্যালি আমরা আজকে কি আলোচনা করেছি, আজকে আমরা দুইটা জিনিস আলোচনা করেছি, যেটা হচ্ছে আসলে আমার প্রি রিকুইজিট জানার জন্য যে ইন্টারেস্টটা কিভাবে ক্যালকুলেট হয়। বিকজ এটা যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমার কাছে না থাকে, আমার জন্য ধরাটা খুবই ডিফিকাল্ট হবে। আমার কাছে মনে হয় হ্যাঁ সেভিংস এরকম ইন্টারেস্ট দিচ্ছে, টাইম ডিপোজিট এত বেশি কিভাবে আসতেছে। সো আমরা কিন্তু চেষ্টা করব স্টেপ বাই স্টেপ, প্রথমে সেভিংস অ্যাকাউন্ট, টাইপ অফ সেভিংস অ্যাকাউন্ট ধরে কিভাবে ইন্টারেস্টটা ক্যালকুলেট করে তার একটা ভিডিও পাবলিশ করার জন্য, যেটা আপনাদের জন্য ইজি হবে। দেন হচ্ছে আমরা টার্ম ডিপোজিট ইন্টারেস্ট ক্যালকুলেশনটা দেখাবো, আমরা রিকারিং ডিপোজিট ইন্টারেস্ট ক্যালকুলেশন দেখাবো, প্রিম্যাচুর এনক্যাশমেন্টের ক্যালকুলেশনটা দেখাবো, ব্যাংক কিভাবে পেনাল্টি ক্যালকুলেট করে, ব্যাংক কিভাবে এক্সেস ডিউটি ক্যালকুলেট করে, ব্যাংক কিভাবে আপনার ট্যাক্স ক্যালকুলেট করে, সেই জিনিসগুলো আপনাকে দেখাবো আপনার ডিপোজিটের উপর বেস করে অ্যাট সোর্সে, রাইট? পাশাপাশি হচ্ছে এটা কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের কথা আমি বলতেছি না, আমি বলতেছি আপনি যে টার্ম ডিপোজিটটা ব্যাংকে রাখছেন তার থেকে যেই ইন্টারেস্ট আপনি পাচ্ছেন তার উপর কিন্তু ব্যাংক ট্যাক্স ডিডাক্ট করে, এটা করতে হয় আইনগতভাবেই। এবং স্কিম ডিপোজিটের ক্যালকুলেশন গুলো কিভাবে হয়। সো আরেকবার একটু রিক্যাপ করি, আজকে আমরা কি কি শিখলাম। প্রথমে আমরা শিখলাম কাস্টমার টাইপ অনুযায়ী কি কি ধরনের কাস্টমার ব্যাংকে থাকে, পার্সোনাল, ইমপার্সোনাল। পার্সোনালের মধ্যে আমরা বুঝতে পারি এটা মানে হচ্ছে রিটেইল, ইমপার্সোনাল বলতে আমরা এসএমই, কর্পোরেট, এটা বুঝে থাকি। সো এটার ভাগটা কিভাবে হয় সেটা বাংলা ব্যাংক আমাদেরকে বলে দেয়। সেকেন্ডলি হচ্ছে অ্যাকাউন্টের নেচার অনুযায়ী পার্সোনাল এবং ইমপার্সোনাল থাকে, সরি, অ্যাকাউন্টিং এর নেচার অনুযায়ী বেসিক্যালি কাজা অ্যাকাউন্ট থাকে, টিডিআরডি স্কিম ডিপোজিট থাকে। কাজা বলতে আমরা বলতেছি কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং স্পেশাল নোটিস যে ডিপোজিট অ্যাকাউন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে কাজা অ্যাকাউন্ট বলা হয়। আর টিডিআরডি স্কিম বলতে টার্ম ডিপোজিট, রিকারেন্ট ডিপোজিট এবং স্কিম ডিপোজিট। ওকে, সো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। আর এর মাঝখানে যে আপনাদের যত ধরনের কোয়েশ্চেন থাকবে প্লিজ অবশ্যই আপনারা রেজ করবেন, আদারওয়াইজ আমি আসলে বুঝতে পারবো না যে আমি কোথায় যাচ্ছি অথবা আমি আপনাদের মতো করে বলতে পারতেছি কিনা আপনারা যেটা এক্সপেক্ট করতেছেন। থ্যাংক ইউ। এবং এই ভিডিওটা আসলে না দেখলে আপনার পরের যে ইন্টারেস্টের ভিডিওটা সেটা বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। সো এটাই যেহেতু কন্টিনিউয়েশন ভিডিও, আশা করি আপনারা এটা দেখবেন এবং দেখে আপনাদের ফিডব্যাকটা আমাদেরকে প্রদান করবেন। থ্যাংক